সফটওয়্যার ডেভেলপার হিসাবে আমাদের শুরুতেই হয়তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, তাই না? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া আমরা ডেভেলপ করবো কিভাবে? আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মোটামুটি শিখে গেলে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু করে দিই। কিন্তু ল্যাঙ্গুয়েজ জানাটাই ওখানেই কিন্তু শেষ না। আমি যে কোডগুলো লিখতেছি, এই কোডগুলোরও কিন্তু একটা কোয়ালিটি আছে, কোয়ালিটিফুল কোড। যেমন ইনহেরিটেন্স, পলিমরফিজম, এগুলা ছাড়া কি কোড করা যাবে না? অবশ্যই যাবে। অনেকে বলতে পারেন আউটপুট আসলেই তো হলো। ইউজার তো আমার কোড দেখবে না, ইউজার দেখবে আউটপুট। সে আউটপুট দেখতে পারলেই হয়েছে, কিভাবে কোড করি ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু একটা সফটওয়্যারের লাইফ সাইকেল থাকে। আপনার ইন্টেনশনটা কি ওই সফটওয়্যারটা নিয়ে? আপনি যে একটা অ্যাপ বানাবেন, অ্যাপটা বানায় প্লে স্টোরে আপলোড করে দিলেন, ওখানে কি শেষ? ওখানে কিন্তু শেষ না। আপনি যদি বলেন যে আমি অ্যাপটা বানাইছি, আপলোড করে দিছি, আর কোনো খবর নাই, এখন সারা জীবন ধরে খালি পয়সা কামাবো ওখান থেকে, ওখান যদি আপনি কিছু না করেন, ওর সম্পর্কে একদম ভুলে থাকেন, তাহলে পয়সাও বেশি দিন আসবে না। হয়তো বড় জোর টেনে টেনে 1 বছর দেড়, খুব ভালো অ্যাপ যদি বানান তাহলে হয়তো বা 1-1.5 বছর 2 বছর চলবে। ইউজার সবসময় বেশি কিছু চায় একটা ফিচার। যেমন প্রথমে হয়তো বলছিলাম যে আজ থেকে 10 বছর আগে যে ফেসবুক অ্যাপটা ছিল আর এখনকার ফেসবুক অ্যাপ, আকাশ পাতাল ডিফারেন্স, তাই না? আকাশ এবং পাতাল ডিফারেন্স। আপনার কি ধারণা 10 বছর আগে যে ডেভেলপাররা ফেসবুক অ্যাপটা ডেভেলপ করছিল আর এখনকার ফেসবুক অ্যাপের যে কোডগুলো, দুইটা কি সম্পূর্ণ আলাদা প্রজেক্ট? সেম প্রজেক্ট, হয়তো কোনো রিপোজিটরিতে আছে ওদের, ওটাকে আপডেট করে করে ওখানে নতুন কোড অ্যাড করে 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 আজকে এই পর্যায়ে আসছে। এখন একটা এক্সিস্টিং প্রজেক্টে কোড অ্যাড করা মুখের কথা না। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে নতুন একটা কিছু অ্যাড করলে দেখা যায় পুরানগুলোর কাজ করে। এটা খুবই কমন। আমরা যদি শুধুমাত্র কোড এলোমেলো ভাবে করে যাই, পরবর্তীতে দেখা যায় যে সেই কোডটা পরে এক্সটেন্ডেবল হয় না বা এক্সপান্ডেবল হয় না। করে রাখছি শুধু ওই মুহূর্তের জন্য, ওই ফিচারটার জন্য। আমি একটা ফিচার কেন্দ্রিক কাজ করতেছি, ফিউচারের কথা মাথায় রাখতেছি না যে ইন ফিউচারে এটার সাথে আরো নতুন ফিচার অ্যাড হতে পারে, তখন কোডগুলো কিভাবে অ্যাডজাস্ট করবে। এমনকি সম্পূর্ণ ডিফারেন্ট লাইব্রেরিও হতে পারে। আমি এখন যে লাইব্রেরিটা ব্যবহার করতেছি, এমন হতে পারে আপনি সে ডাটাবেস নিয়ে যদি আমরা কাজ করি, ডাটাবেস তো অনেক ধরনের আছে। কয়েক ধরনের ডাটাবেসের নাম বলেন তো। মাইএসকিউএল আছে, আর কি কি আছে? সবই জানেন। এখন আপনি একটা অ্যাপ ডেভেলপ করছেন লোকাল ডাটাবেস মাইএসকিউএল দিয়ে। 2 বছর পর আপনার মনে হলো যে না, মাইএসকিউএলটা ঠিক মতন ফিট হচ্ছে না, আমি এখানে মঙ্গোডিবি ব্যবহার করব। চিন্তা করেন, অনেক বড় একটা জিনিস, কিন্তু ডাটাবেসই চেঞ্জ, তার মানে কোয়ারিজ টোয়ারিজ সব চেঞ্জ। এটা চেঞ্জ করা কি মুখের কথা? মুখের কথা না। আমি যদি কোড ওইভাবে করি, এখন সব পেঁচায় পেঁচায় একই ক্লাসের মধ্যে ইউজারও ইন্টারফেসে শো করতেছি, ইউআই আপডেট করতেছি, ডাটাবেস থেকেও কল করতেছি, এবং মাইএসকিউএল স্পেসিফিক কিছু কাজ করলাম। এবং আমি এমনভাবে মাইন্ডসেট হয়ে গেছে যে আমি হয়তো ভবিষ্যতে আর অন্য কোনো ডাটাবেস করবো না, মাইএসকিউএল এর জন্য যা যা করার করলাম। পরবর্তীতে কি হবে, যদি মাইএসকিউএল আমার ঠিকমতো স্কেলিং যদি না হয়, অন্য ডাটাবেসে যায়, আলটিমেটলি আমাকে পুরো প্রজেক্টটা ভ্যানিশ করে দিয়ে নতুন করে আবার করতে হবে। কিন্তু যদি আমি চালাক হই, কোডগুলোকে সেপারেট করে ফেলবো। যে অংশটা ইউআই রিলেটেড সেটাকে একদম সেপারেট, যে অংশটা আমার মডেল, ডাটা মডেল নিয়ে কাজ করবে সেটা আলাদা, যেটা ডাটাবেসে সেটা আলাদা। তো পরবর্তীতে যদি কোনো চেঞ্জ হয়, পুরো প্রজেক্টে যেন চেঞ্জ না হয়, পার্টিকুলার কোনো একটা জায়গা চেঞ্জ করলেই যেন হয়ে যায়। সো এই যে অ্যাবস্ট্রাকশন, যে কোনো টাইপ নিয়ে কাজ করা, যে কোনো কিছুর জন্য, এগুলোর জন্য আমাদের বিভিন্ন প্যাটার্নের প্রয়োজন হয় বা কিছু প্রিন্সিপালের প্রয়োজন হয়। নর্মালি প্যাটার্ন থাকে, এখানে কয়টা প্যাটার্ন আছে? 32টা প্যাটার্ন। এই বইতে হয়তো 32টা প্যাটার্ন রাখছে, অন্যান্য কোনো আরো অ্যাডভান্স বই খুঁজলে হয়তো আরো 2-4টা বের হতে পারে।
ওকে, এগুলো সবই হচ্ছে বেস্ট প্র্যাকটিসের আন্ডারে। অর্থাৎ আমি কোড করলে, অর্থাৎ ইনহেরিটেন্সও অ্যাপ্লাই করলাম, পলিমরফিজমও করলাম, ওগুলোর পরের স্টেপ কিন্তু এগুলো, ওগুলোর পরের স্টেপ হচ্ছে এগুলো। আমি যদি এই প্যাটার্নগুলো ফলো করি, হয়তোবা ফিউচারে আমার এই ধরনের প্রবলেম হবে না, যে কোডটাকে এক্সপান্ড করা বা মেনটেন করা। আমার জায়গায় আরেকজন ডেভেলপার এসে কাজ করতে পারে, সো তাকে তো কোডটা বুঝতে হবে। আমি চাকরি ছেড়ে মনে করেন চলে গেছি আরেক জায়গায়, আমার জায়গায় নতুন ডেভেলপার হায়ার করছে কোম্পানি, সে এখন এই প্রজেক্ট আমি যে কোডগুলো করছি সেখানে সে বসে আছে। এখন আমি যদি এরকম কোড করে থাকি আমার মনের মতন, তাহলে সে চুপচাপ বসে থাকবে, আমাকে গালিগালাজ করবে যে কি কোড করে গেছে, কিছু তো বুঝে, আমাকে বুঝানোরও কেউ নাই। আমাকে ফোন দিবে, আমাকে আবার আসতে হবে যে না এটা এরকম, এটা এরকম, একই কাজ করবে। তো আমি যদি একটা কমন প্যাটার্নের মধ্যে কাজ করি এবং সেও যদি ওই প্যাটার্নটা জেনে থাকে আগের থেকে, সে কোডের দিকে তাকালেই বুঝবে যে কোথায় কি আছে। আমাকে ঢুকে ঢুকে কাজ করতে হবে না, বা ঢুকে ঢুকে লাইন বাই লাইন পড়ে পড়ে আমাকে কাজ করতে হবে না। তার ওই প্যাটার্নটা বুঝতে বড় জোর 2-2.5 ঘন্টা লাগবে, তারপরে সে ধুমাধুম ওই প্যাটার্নের উপর কাজ করা শুরু করে দিবে। ওকে, সেরকম কিছু প্যাটার্ন আছে, যেমন স্ট্র্যাটেজি প্যাটার্ন, তারপরে কম্পোজিশন প্যাটার্ন, প্রিন্সিপাল কম্পোজিশন, সিঙ্গেলটন, টেমপ্লেট, হাবি জাবি, ফ্যাক্টরি, ব্রিজ, ফ্লাইওভার, প্যাটার্নের অভাব নাই। এক একটা প্যাটার্ন নিয়ে, প্যাটার্নগুলো মনে হয় খুব সিম্পল, কোডগুলো ইমপ্লিমেন্টেশন খুবই সিম্পল, কিন্তু কোথায় অ্যাপ্লাই করবেন এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কোথায় অ্যাপ্লাই করবেন সেটাই ইম্পর্টেন্ট। আমি প্রথমেই, আমি আজকে হয়তো 2টা বা 3টা প্যাটার্ন যেটা অ্যান্ড্রয়েডে খুব বেশি লাগবে, ওই প্যাটার্নগুলো নিয়ে একটু কাজ করবো বা দেখাবো। বাকিটা আপনাদের এই যে এই বইটা দিয়ে দিব। লাইফের যে সময় যে প্রজেক্ট ডেভেলপ করার সময় বা এই জিনিসগুলো সলিড প্রিন্সিপাল, ওটাও আপনাদেরকে আলটিমেটলি দেখতে হবে কোনো না কোনো একটা পর্যায়ে, কারণ এগুলো বেস্ট প্র্যাকটিস। যখন কোডিংয়ে হাত চলে আসবে, যখন অ্যান্ড্রয়েড ফ্রেমওয়ার্ক সম্পর্কে খুব ভালো ধারণা হয়ে যাবে, আপনি মোটামুটি অ্যান্ড্রয়েড এখন অ্যাপ ডেভেলপ করতে পারেন যে কোনো কিছু দিয়ে, হোক কোডগুলো একটু উল্টাপাল্টা, সমস্যা নেই। যখন ওগুলোতে অভ্যস্ত হয়ে যাবেন, তারপরে উচিত অ্যাকচুয়ালি এগুলো ইয়ে করা। তাহলে হবে কি, প্রথমে খারাপভাবে কোডিং শিখলেন, পরে না হয় ভালোটা অ্যাপ্লাই করলেন, তখন পার্থক্যটা বুঝলেন। সেই জন্য দেখা যায় প্রথমে যদি ভালো দিয়ে করেন, অনেক সময় বোঝা যায় না যে খামোখা এই কাজগুলো কেন করতেছে। যেমন একটু পরে আপনারা দেখবেন যে খামোখা একটা জিনিস বানানো হয়েছে, সরাসরি ওটা ব্যবহার করলেই হয়, না করে ওটাকে ব্যবহার করার জন্য আরেকজন, ওইটাকে ব্যবহার করার জন্য আবার আরেকজন, আরেকটা ক্লাস, খালি গণহারে খালি ক্লাস বানায় যাচ্ছে, ইন্টারফেস বানায় যাচ্ছে, ও এক্সটেন্ড করতেছে, ইমপ্লিমেন্ট করতেছে। সো প্রথম দিকে শিখলে না জিনিসটা খামোখা মনে হবে। তো এটা একদিক দিয়ে ভালো যে প্রথমে খারাপ কোডিংটা শেখেন, 1-2 বছর খারাপ কোডিং করেন, তারপরে দেখবেন যে যেমন কোডিং নিয়ে বা কোডিং প্যাটার্ন নিয়ে কিন্তু একটা মজার একটা ইয়ে আছে। একটা ফেসবুকে ইয়া দেখছিলাম যে সে লেখছে, বিভিন্ন প্রোগ্রামারের গ্রুপ টুপ আছে, ওরা কিন্তু বিভিন্ন সময় ট্রল করে, হ্যাঁ, প্রোগ্রামিং নিয়ে। ওখানে আছে যে সে লেখছে যে আমি একটা প্রজেক্ট বানাইছি, 2 মাস পর, মানে এই প্রজেক্টটা এখন খালি আমি বুঝি, হ্যাঁ, কিন্তু 2 মাস পর হয়তো এটা শুধু গড, একমাত্র আল্লাহই বুঝবে, আর কেউ বুঝবে না। অর্থাৎ আমার প্রজেক্ট আমি নিজেই বুঝবো না 2 মাস পর ওই কোডটা যদি আমি খুলি। এবং বিশ্বাস করেন এটা একদম রিয়েল, আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে। আমি যখন প্রথম দিকে ইয়ে করতাম, অনেক প্রজেক্ট আছে বানাইছি, অ্যাপ বানাইছি, পরে মনে হয়েছে 1 বছর 2 বছর পর, আচ্ছা আমি তো এটা বানাইছিলাম, একটু আপডেট করি, প্লে স্টোরে তুলি দেখি। বিশ্বাস করেন ঢোকার পর আমি যে কেন এই লাইনটা লিখছি, আমি এইভাবে তাকাই আছি, এখন আমি এটা কাকে জিজ্ঞেস করবো? আমি তো লিখছি, আমি কাকে জিজ্ঞেস করবো যেটা কি করছি? মাথায় চুলকায় চুলকায় পারি, ঠিক আছে। তো প্রথমে দেখি সিঙ্গেলটন প্যাটার্ন, সিঙ্গেলটন সিঙ্গেলটন প্যাটার্ন, সিঙ্গেলটন, হ্যাঁ, সিঙ্গেলটন প্যাটার্ন খুব ইউজ হয়। আমার মনে হয় এই প্যাটার্নটাই সবচেয়ে বেশি ইউজ হয়, সিঙ্গেলটন প্যাটার্ন মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটাই সবচেয়ে সহজ ব্যবহার করা। নরমালি আমরা একটা ক্লাসের কতগুলো অবজেক্ট ক্রিয়েট করি, আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের
আর যদি আপনাকে বলি যে একটা ক্লাসে একটাই অবজেক্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ প্রথমবারই ক্রিয়েট করবেন, এরপর থেকে ওটা যদি আবার ক্রিয়েট করতে চান পুরনো অবজেক্টটাই আপনাকে বারবার রিটার্ন করবেন, সেটাই হচ্ছে সিঙ্গেলটন প্যাটার্ন। আর এই যে প্যাটার্ন গুলো যতগুলো আছে 30-32টা সবই হচ্ছে মোটামুটি অবজেক্ট ক্রিয়েশনের উপর বেস করে। এই যে আমরা অবজেক্ট ক্রিয়েট করি না, স্টুডেন্ট ইকুয়ালস নিউ স্টুডেন্ট, এই অবজেক্ট ক্রিয়েশনের উপর বেস করে কিন্তু ম্যাক্সিমাম প্যাটার্ন গুলো। কখনো কখনো আমরা ক্লায়েন্টকে, অর্থাৎ যারা অবজেক্টগুলো ক্রিয়েট করে, একদল ডেভেলপার আছে যারা ক্লাসগুলো বানায় ডিজাইন করে, আরেক দল ডেভেলপার আছে যারা শুধু সেগুলো ইউজ করে, কল করে করে অবজেক্ট ক্রিয়েট করে করে। তো যারা ইউজ করবে তাদের কাছে অনেক সময় আমরা অনেক ইমপ্লিমেন্টেশন হাইড করে রাখি। অবজেক্টটা কিভাবে ক্রিয়েট হচ্ছে সেটা হয়তো তাদেরকে ফ্ল্যাশ নাও করতে পারে, তাদের একটা অবজেক্ট দরকার, আমি সামহাউ ক্রিয়েট করে সেটা তাদেরকে দিয়ে দিব, তারা জানতেও পারবে না যে আমি ওই অবজেক্টটা অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়েট করা হয়েছে। আর এই সিঙ্গেলটন অ্যাকচুয়ালি এর একটাই অবজেক্ট ক্রিয়েট করা যায়। তো এটার কোডিংটা দেখার আগে একটু প্রয়োজনটা দেখি, যেটা প্রয়োজনটা কি হতে পারে। পজ করতে হবে। ওয়ালাইকুম আসসালাম, আসেন। সিঙ্গেলটন, দেখেন এখানে যে কোড স্নিপেটটা দেখতেছেন এতটুকুই, একটা সিঙ্গেলটন ইনস্ট্যান্স রিটার্ন করার জন্য এতটুকুই। বাট যেটা বলতেছিলাম যে আমরা আসলে সিঙ্গেলটন, অর্থাৎ আমাদের কখন এরকম প্রয়োজন হবে যে আমাদের একটাই অবজেক্ট দরকার। যেমন আমরা স্টুডেন্টের অনেক অবজেক্ট ক্রিয়েট করতে পারি, যে কোনো ক্লাসের অসংখ্য অবজেক্ট ক্রিয়েট করি, কিন্তু কোন মুহূর্তে আসলে আমার দরকার যে একটাই অবজেক্ট, আমাকে কারণটা আগে বুঝতে হবে। এটা সাধারণত হয় হচ্ছে, ডাটাবেজের এক্সাম্পলটাই ধরি। যে কোনো ফ্রেমওয়ার্কে ডাটাবেজের জন্য একটা ডেডিকেটেড ক্লাস থাকে, যে ক্লাসের মাধ্যমে আমি ডাটাবেজের সাথে কানেক্ট করব অথবা লগ ইন করবো, তাই না? তারপরে ডাটাবেজের বিভিন্ন প্রোটোকল এসব সেট করব, তারপরে ডাটাবেজের বিভিন্ন মেথড থাকতে পারে, এটসেট্রা এটসেট্রা। তো এই ধরনের ক্লাসগুলো না অনেক এক্সপেন্সিভ হয়। এক্সপেন্সিভ বলতে এটা বোঝাচ্ছি যে এই ধরনের ক্লাসগুলো মেমোরিতে অনেক বেশি জায়গা নেয়। তো যেই ক্লাসগুলো মেমোরিতে বেশি জায়গা নেয় এবং যেই ক্লাসগুলোর একটা নির্দিষ্ট ফরম্যাটেই কাজ করে, অর্থাৎ আমার ডাটাবেজে ক্লাসটা দরকার কানেক্ট করার জন্য, আমি কানেক্ট করব, ডিসকানেক্ট করার জন্য ডিসকানেক্ট করব, অর্থাৎ স্পেসিফিক কিছু রুলস স্পেসিফিক কিছু অ্যালগরিদম দেওয়া আছে, আমাকে ওটা নিয়ে কাজ করতে হবে এবং সেটা অ্যাপ্লিকেশনের লাইফ সাইকেলে। অর্থাৎ আপনি যখন একটা ই কমার্স অ্যাপ লগ ইন করবেন বা আপনি যখন মোবাইলে ই কমার্স অ্যাপ লঞ্চ করবেন, ই কমার্স মানে ই কমার্সের ব্যাকবোনই হচ্ছে আপনার ডাটাবেস, তাই না? এবং ম্যাক্সিমাম সময় হচ্ছে ক্লাউড ডাটাবেস, অর্থাৎ ক্লাউডে ডাটা আছে, ওই ডাটাগুলোই কিন্তু আমি দেখতেছি। আবার ওয়েবসাইট যারা ব্যবহার করে সেম ডাটা কিন্তু ওয়েবসাইটে দেখতেছে। সেক্ষেত্রে আমাদের মোবাইল অ্যাপটা আর ওয়েবসাইট এগুলো হচ্ছে জাস্ট ফ্রন্ট এন্ডের মতো, ডাটা আসতেছে একই জায়গা থেকে। তো আমি যখন অ্যাপটা ওপেন করব, ওপেন করার সময় আমি কি দেখি, একটা ই কমার্স অ্যাপে প্রোডাক্টের লিস্ট দেখি, তারপর সেই প্রোডাক্টগুলো আপনারা কি করেন, ডিটেইলসে যান, কার্টে অ্যাড করেন, ফেভারিট করে রাখতে পারেন, রেটিং দিতে পারেন, কমেন্ট করতে পারেন, আর কি করা যায়, পরবর্তীতে চেক আউট করতে পারেন, কোয়ান্টিটি বাড়াতে পারেন, কমাতে পারেন। এই যে যতগুলো কাজ বললাম সবগুলো ডাটাবেস রিলেটেড। এই যে প্রোডাক্টগুলো আপনারা দেখবেন ডাটাবেস থেকে তুলে নিয়ে এসে দেখতে হবে। কোন একটা প্রোডাক্টকে কার্টে অ্যাড করতে চান, অ্যাড টু কার্ট বাটনে প্রেস করলেন, প্রোডাক্টটা কার্টে অ্যাড হয়ে গেল, দ্যাট মিন্স প্রোডাক্টের ইনফরমেশন ডাটাবেসে কার্ট নামে কোনো টেবিল থাকতে পারে, ওখানে অ্যাড হয়ে গেল। আপনি প্রোডাক্টটাকে ফেভারিট বাটনে ক্লিক করলেন, তাহলে ওই প্রোডাক্টটা পার্টিকুলারলি ডাটাবেস ওই ফিল্ডটা ডাটাবেসে আপডেট হয়ে গেল। তার মানে যখনই আপনি একটা ই কমার্স অ্যাপ ওপেন করবেন বা এই ধরনের অ্যাপগুলো ওপেন করবেন, এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছেন, ওখান থেকে আরেক পেজে যাচ্ছেন, মোটামুটি পুরোটাই কিন্তু একটা ডাটাবেসের অপারেশন। আর ব্যাপারটা এরকম না যে আমি প্রথমে প্রোডাক্ট লিস্ট দেখতেছি, প্রোডাক্ট লিস্ট দেখার জন্য ডাটাবেসের সাথে কানেক্ট করলাম, কানেক্ট করে ডাটাগুলোকে নিয়ে এসে আমার প্রোডাক্ট লিস্ট পেজে শো করলাম, তারপরে কানেকশন দিলাম বন্ধ করে। ব্যাপারটা এরকম না। বা আমি প্রোডাক্ট লিস্টে একটা নির্দিষ্ট প্রোডাক্টে ক্লিক করলাম, প্রোডাক্টে ক্লিক করে আমি প্রোডাক্ট ডিটেইলস পেজে গেলাম, ডিটেইলস পেজে যে ডাটাবেসের সাথে আবার কানেক্ট করলাম, আবার কানেক্ট করে আবার ডিটেইলস নিয়ে আসলাম, ব্যাপারটা এরকম না।
যেহেতু পুরো অ্যাপের লাইফ সাইকেলে আমার ডাটাবেজের অবজেক্টটা দরকার এবং সেম ডাটাবেজের অবজেক্ট দিত, তো বারবার প্রতিটা পেজের জন্য তো আমাকে ডাটাবেজের নতুন নতুন অবজেক্ট ক্রিয়েট করার কোনো দরকার আছে? তার মানে পুরো একটা অ্যাপ্লিকেশনের লাইফ সাইকেলে আমার তো একটা ডাটাবেজের অবজেক্ট ক্রিয়েট করলে যথেষ্ট। ওটা দিয়ে কানেক্ট করব, ওটা দিয়ে আমি কোয়েরিজ করব, ওটা দিয়ে আমি মাইগ্রেশন করব, এটসেট্রা এটসেট্রা। কিন্তু নরমাল রুলস অনুযায়ী একটা ক্লাসের অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করা যায়। তো আমি যদি এখানে কোনো রেস্ট্রিকশন না দিই, বিশেষ করে এই ধরনের ক্লাসগুলোর ক্ষেত্রে, তাহলে যারা এই ক্লাসগুলো মানে অবজেক্ট যারা ক্রিয়েট করে, আমরা ডেভেলপার, আমরা তো অ্যাক্সিডেন্টালি অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করে ফেলতে পারি, তাই না? অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করলে কি হবে? প্রতিটা ফিচারের জন্য আমাকে নতুন নতুন ডাটাবেজের অবজেক্ট মেমোরিতে ঘোরাফেরা করবে। আলটিমেটলি আপনার মেমোরি ফিল হতে থাকবে, অ্যাপটা স্লো হয়ে যাবে, অনেক প্রবলেম ক্রিয়েট হবে। তো বিশেষ করে এই ধরনের পার্টিকুলার ক্লাসগুলো যেটার লাইফ সাইকেলটা পুরো অ্যাপ জুড়ে থাকে, ওগুলোর অবজেক্ট ক্রিয়েশনটা আমরা রেস্ট্রিক্ট করে দিই। সিঙ্গেল কমেন্ট একটা অবজেক্ট ক্রিয়েট করা যাবে। সেম জিনিসটাই যদি একটু খেয়াল করি, আমরা একটা ক্লাস দেওয়া আছে সিঙ্গেলটন, হ্যাঁ, এবং খেয়াল করে দেখেন এখানে একটা স্ট্যাটিক প্রপার্টিও দেওয়া আছে। মোস্ট ইম্পর্টেন্টলি এই ধরনের ক্লাসগুলোর সবচেয়ে বড় যে ফিচারটা সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। খেয়াল করে দেখেন কনস্ট্রাক্টরটা কি, কখনো দেখছেন কোন ক্লাসের কনস্ট্রাক্টর প্রাইভেট? আমরা তো সবসময় পাবলিক রাখি। কোন একটা ক্লাসের কনস্ট্রাক্টর যদি প্রাইভেট রাখেন তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? ক্রিয়েটই করা যাবে না, আপনি ক্রিয়েটই করতে পারবেন, এটা হচ্ছে আসল কথা। বাইরে থেকে ওই কনস্ট্রাক্টর অ্যাক্সেসই করা যাবে না, সেটা তো ডিফারেন্ট কেস। আমি তো অ্যাক্সেস করতে চাই কিন্তু একবারই। সো প্রাইভেট রাখার উদ্দেশ্য হচ্ছে এই কনস্ট্রাক্টরটা যেন এই ক্লাসের ভিতর থেকেই কল করা হয়, বাইরের থেকে যেন করা না হয়। ওকে, এবং সাধারণত একটা স্ট্যাটিক মেথড থাকে গেট ইনস্ট্যান্স, যেখান থেকে চেক করা হয় ইনস্ট্যান্সটা কি নাল নাকি নাল না সামথিং। আমি যদি এটাকে এখন কোডে অ্যাপ্লাই করি, যে আমি সোর্সে, আপনারাও টাইপ করেন, সোর্সে রাইট বাটন ক্লিক করে নিউ, নিউ থেকে জাভা ক্লাস যে কোনো একটা নাম দেন, মাই সিঙ্গেলটন ক্লাস, মাই সিঙ্গেলটন ক্লাস। প্রথম কথা, এটা একটা প্রাইভেট কনস্ট্রাক্টর বানান, প্রাইভেট মাই সিঙ্গেলটন ক্লাস, বডিতে কিছু রাখার দরকার নেই, অনেকটা ডিফল্ট কনস্ট্রাক্টর রাইট, বাট প্রাইভেট। ফার্দার কাজ করার আগে একটু মেইন ক্লাসে যেয়ে দেখি এটার অবজেক্ট ক্রিয়েট করা যায় কিনা। সো মাই সিঙ্গেলটন ক্লাস, মাই সিঙ্গেলটন ক্লাস ইকুয়ালস নিউ মাই সিঙ্গেলটন ক্লাস, ক্রিয়েট করা যায়? এররটা কি দিচ্ছে? মাই সিঙ্গেলটন ক্লাস হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন মাই সিঙ্গেলটন ক্লাস, অর্থাৎ এটার অ্যাক্সেসটা প্রাইভেট, এটাকে অ্যাক্সেস করতে হলে ওই ক্লাসের ভিতর থেকেই অ্যাক্সেস করতে হবে। এবার আসি মাই সিঙ্গেলটন ক্লাসে, একটা প্রপার্টি ডিক্লেয়ার করেন, এটা পাবলিক রাখার দরকার নেই, প্রাইভেটই, ওরা তো প্রাইভেটই রাখছে মেবি, হ্যাঁ প্রাইভেট। লেখেন প্রাইভেট স্ট্যাটিক, ভেরিয়েবলের টাইপ হচ্ছে এটাই মাই সিঙ্গেলটন ক্লাস, ভেরিয়েবলের টাইপ এটাই মাই সিঙ্গেলটন ক্লাস, এটার নাম দেন ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স। এইবার একটা পাবলিক মেথড, যে মেথডের মাধ্যমে আসলে এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করা হবে, এবং মেথডটা অবশ্যই হতে হবে পাবলিক এবং স্ট্যাটিক। ওকে, সো লেখেন পাবলিক, লেখেন স্ট্যাটিক, মেথডের রিটার্ন টাইপ হবে হচ্ছে এই ক্লাসটাই, এই টাইপটাই, হ্যাঁ, মাই সিঙ্গেলটন ক্লাস। মেথডের নাম দেন গেট ইনস্ট্যান্স, দেখেন সাজেশনেই দিয়ে দেয়, মানে এটা যে একটা প্যাটার্ন, হ্যাঁ, মেথডের নামটা সাজেশনে দিয়ে দিচ্ছে।
সেও রিকগনাইজ করতেছে যে এটা একটা সিঙ্গেলটন প্যাটার্ন। হ্যাঁ, করতে পারছি এতটুকু। আবার বলি, আমার আলটিমেট গোল কি? এই ক্লাসের একটা অবজেক্ট বের করা, কিন্তু একটাই। সেই একটা অবজেক্ট আমি মনে করেন ডিক্লেয়ার করে রেখে দিলাম, দেখেন ইনস্ট্যান্স, এটা কি টাইপের? মাই সিঙ্গেলটন ক্লাস। একটা রেফারেন্স জাস্ট ক্রিয়েট করে রাখছি, বাট আমি এখনো এটাকে ইনিশিয়ালাইজ করি নাই। আমাকে যদি এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হয়, কনস্ট্রাক্টর কল করতে পারবো না, বরং আমি এই মেথডটা কল করব, গেট ইনস্ট্যান্স। এই গেট ইনস্ট্যান্স কি রিটার্ন করে? মাই সিঙ্গেলটন ক্লাসের একটা অবজেক্ট। বাট আমি এখান থেকে চাইলে এখন একটা বলতে পারি যে মাই সিঙ্গেলটন নিউ মাই সিঙ্গেলটন ক্লাস একটা অবজেক্ট রিটার্ন করে দিবে, কিন্তু দেখা যাবে যে প্রত্যেকবার এটা কল করলে নতুন নতুন অবজেক্ট রিটার্ন করবে। আমি চেক করব এখন এটার সাথে, আলটিমেটলি এই মেথড থেকে এটাই রিটার্ন করব, কারণ এটা রিটার্ন টাইপ, তাই না? আমি এখন যতবার গেট ইনস্ট্যান্স মেথড কল করব, ততবার দেখব যে এই ইনস্ট্যান্সটাকে আগে কেউ একবার ইনিশিয়ালাইজ করছে কিনা। আমি বলবো প্রথমে কন্ডিশন চেক, ইফ এই ইনস্ট্যান্স যদি ইকুয়াল ইকুয়াল হয়, এটা কি ইকুয়াল নাকি কি লিখছে? হ্যাঁ, ইকুয়াল ইকুয়াল যদি নাল হয়, এই ইনস্ট্যান্সটা যদি ইকুয়াল ইকুয়াল নাল হয়, তার মানে কি এর আগে কেউ এটাকে ইনিশিয়ালাইজ করে নাই, তার মানে ব্র্যান্ড নিউ অবজেক্ট একটা বানায়ে রিটার্ন করতে হবে। তখন লেখেন যে ইনস্ট্যান্স ইকুয়াল নিউ মাই সিঙ্গেলটন ক্লাস। আর কনস্ট্রাক্টর এখান থেকে কল করা যাচ্ছে, কারণ আমি সেম ক্লাসের ভিতরে আছি। এবং এখান থেকে রিটার্ন করব ইনস্ট্যান্স। আদারওয়াইজ ইফ ব্লক থেকে বের হয়ে যাই, রিটার্ন করব ইনস্ট্যান্স। মানে এলস দেওয়ার দরকার নেই, এখানে এলসটা দেওয়ার দরকার নেই। রিটার্ন করলে এখান থেকে রিটার্ন হবে, আদারওয়াইজ এখান থেকে রিটার্ন হবে। শেষ, এতটুকুই। হয়েছে তো না? কোডটা বোঝার আগে চলেন মেইন ক্লাসে যাই। কোডটা বোঝার আগে মেইন ক্লাসে যাই। মেইন ক্লাসে যে এখন মাই সিঙ্গেলটন ক্লাসের যদি একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই, সাপোজ মাই সিঙ্গেলটন ক্লাস m1 ইকুয়ালস, এখন তো আর কনস্ট্রাক্টর কল করব না, কল করব কোন মেথডটা? পাবলিক, এবং যেটা স্ট্যাটিক। স্ট্যাটিক মেথড হওয়ার সুবিধা কি? ক্লাসের নাম দিয়ে ডট দিলে মেথডটা চলে আসবে, অর্থাৎ মাই সিঙ্গেলটন ক্লাস ডট গেট ইনস্ট্যান্স। অবজেক্ট কিন্তু আমাকে একটা দিয়ে দিবে। এক্ষেত্রে অবজেক্টটা কি হবে? আচ্ছা, এই লাইনটা ডুপ্লিকেট করবেন, হ্যাঁ, একবার m1 একবার m2। যখন আমি অ্যাপটা রান করব, যখন আমি প্রথমবার এই অ্যাপ্লিকেশনটা রান করব, প্রথমে m1 এর একটা অবজেক্ট ক্রিয়েট হবে, তাই না? অর্থাৎ প্রথমে আমি কল করতেছি গেট ইনস্ট্যান্স মেথডটা কল করতেছি ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে এই মেথডটা কল করতেছি ফর দ্য ফার্স্ট টাইম। প্রথমে চেক করতেছি ইনস্টল কি ইনস্ট্যান্স কি নাল কিনা, এটা কি ট্রু হবে না ফলস হবে? এই কন্ডিশনটা প্রথমবার যখন গেট ইনস্ট্যান্স মেথডটা কল করা হচ্ছে, প্রথমবার যখন এই ক্লাসটা মেমোরিতে যখন লোড হলো, যখন এই ভ্যালুটা নতুন করে আমি মানে অ্যাসাইন হলো, তখন এই ভ্যালুটা ট্রু হবে না ফলস হবে? ট্রু হবে, কারণ এই মেথডটা প্রথমবার কল করা হচ্ছে।
এর আগে কেউ এটাকে ইনিশিয়ালাইজ করে নাই, সো এটা ট্রু হবে। ট্রু হলে একে ইনিশিয়ালাইজ করা হবে এবং রিটার্ন করা হবে ইনস্ট্যান্স। অর্থাৎ প্রথমবার যখন আমি এটা কল করতেছি গেট ইনস্ট্যান্স, তখন আমি একটা ব্র্যান্ড নিউ ফ্রেশ সিঙ্গেলটনের অবজেক্ট পাচ্ছি। সেকেন্ড লাইনে আবারও গেট ইনস্ট্যান্স কল করা হয়েছে, আমার অ্যাপ্লিকেশন কিন্তু এখনো রানিং অবস্থায় আছে। এইবার চেক হবে, এবার কি ট্রু হবে না ফলস হবে? কারণ এটাকে তো একটু আগেই একবার ইনিশিয়ালাইজ করা হয়েছে, সো এখন আর নাল হবে না, এই কন্ডিশন ফলস। সো এটা এই ইফ ব্লকটা এক্সিকিউট হবে না, রিটার্ন করবে কি ইনস্ট্যান্স, অর্থাৎ আগে যেটা একবার ইনস্ট্যান্স হয়েছে সেটা রিটার্ন করবে। তো এখন আপনি যতবার ইচ্ছা যত অবজেক্ট ক্রিয়েট করেন না কেন, আলটিমেটলি প্রমাণ কি যে একটাই অবজেক্ট, এটা সেম অবজেক্ট। প্রিন্ট করেন, কারণ আমরা অবজেক্ট প্রিন্ট করলে কি দেখি, মেমোরি অ্যাড্রেস দেখি না? সবগুলো যদি মেমোরি অ্যাড্রেস সেম হয় তাহলে না বুঝবো যেটা একই মেমোরি অ্যাড্রেসকে বারবার রিটার্ন করতেছে। মনে করেন 4টার জন্য 4বার প্রিন্ট করলাম, মেমোরি অ্যাড্রেসটা খেয়াল করেন, এবার সবগুলো সেম না? প্রথমে যেটা ক্রিয়েট হয়েছে এটাই। আপনি অন্য সময় নরমালি যে কোনো একটা ক্লাসে 3-4টা অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্টটা প্রিন্ট করে দেখেন, যদি টু স্ট্রিং মেথড ওভাররাইড না করে থাকেন তাহলে দেখবেন প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট মেমোরি অ্যাড্রেস। সহজ না সিঙ্গেলটন প্যাটার্ন? তাহলে সিঙ্গেলটন প্যাটার্নের আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে এক জায়গায় আটকে গেছিলাম, ওই যে ছবিগুলো অ্যাটাচ করা আর ওই যে প্রিন্টার সবই রেডি, হ্যাঁ, কিন্তু আমি আসতে পারতেছি না, জাস্ট অফিস থেকে পাচ্ছি না দেখে। আমি হয়তো বা কাল পরশুর মধ্যে আমি নিজে না গেলেও অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিই। হ্যাঁ পাই না, মেইল পাই নাই, কিন্তু প্রথমে যে ছবি তুলে নিয়ে গেছিলাম ওটা একটা পাইছিলাম, ওই যে ক্ষমতা অর্পণের যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটাও প্রিন্ট মানে লিখে টাইপ করে প্রিন্ট করে রাখছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি ইনশাল্লাহ আজকে মানে আমি কালকেই চেষ্টা করবো। হ্যাঁ, যদি লোক পাই কালকে চেষ্টা করবো, না হলে হয়তো আমাকে অফিস থেকে ছুটি নিয়ে ছুটি পাওয়া যাচ্ছে না, এটাই তো সমস্যা। কুরিয়ার স্যার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও না না, আমি তাহলে কালকেই আমি যেভাবেই হোক, আমি নিজে পার্সোনালি হোক বা কাউকে দিয়ে হোক আমি পাঠাই দিব ইনশাল্লাহ, কারণ আমার কাজ। হ্যাঁ আচ্ছা, না আমি নিজে পার্সোনালি যাবো, সমস্যা নেই, বা আমি অন্য কাউকে দিয়ে পাঠাই দিব, আমি কালকের মধ্যে ইনশাল্লাহ পাঠাই দিব। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। পাঠাই দিব, কেমনে পাঠাবো? তাহলে সিঙ্গেলটন প্যাটার্ন সামারি গুলা কি কি? অনলি ওয়ান অবজেক্ট না, অনলি ওয়ান অবজেক্ট ক্যান বি ক্রিয়েটেড। আরেকটা বৈশিষ্ট্য, প্রাইভেট কনস্ট্রাক্টর। প্রাইভেট কনস্ট্রাক্টর থাকে, গেট অবজেক্ট throw and static, throw a static method। অর্থাৎ সিঙ্গেলটন প্যাটার্ন, সিঙ্গেলটন ক্লাসের অবজেক্টটা নিতে গেলে আমাকে একটা স্ট্যাটিক মেথড লাগবে, ওই যে গেট ইনস্ট্যান্ট মেথডটা। স্ট্যাটিকটা কখনোই প্রাইভেট হবে না, প্রাইভেট হলে অ্যাক্সেস করবেন কেমনে? এটাও যদি প্রাইভেট রাখেন তাহলে তো সব দিক দিয়ে রাস্তা বন্ধ, কোনোটা একটা তো পাবলিক রাখতে হবে, তাই না? তো এই ইনস্ট্যান্সটাকেও কিন্তু সরাসরি কেউ অ্যাক্সেস করতে পারবে না, কারণ এটাও প্রাইভেট রাখছে। আর সব যেহেতু এটা স্ট্যাটিক, এই কারণে এটাকেও স্ট্যাটিক ডিক্লেয়ার করতে হয়েছে, কারণ স্ট্যাটিক মেথডের ভিতরে স্ট্যাটিক জিনিসই ব্যবহার করতে হয়। তো দেখবেন আমরা যখন করব, রুম লাইব্রেরি নিয়ে কাজ করব, ডাটাবেস, দেখবেন রুম লাইব্রেরি বা রুম ডাটাবেসের অবজেক্টটা ঠিক সিঙ্গেলটন প্যাটার্নে ক্রিয়েট করব। আর তারপরে যখন রেট্রোফিট করব, রেট্রোফিটের অবজেক্টটাও দেখবেন সিঙ্গেলটন প্যাটার্নে ক্রিয়েট করব।
অর্থাৎ এটার যেন বারবার অবজেক্ট আমার অ্যাপ্লিকেশন লাইফ সাইকেলে যেন একটা ডাটাবেজের একাধিক অবজেক্ট যেন ঘোরাফেরা না করে। ভুললে সমস্যা নাই, আপনি যদি সিঙ্গেলটন প্যাটার্নে যদি কাজ না করেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনার অ্যাপটা যদি এতই হেভি হয় যে প্রত্যেক পেজে পেজে ডাটাবেজের কানেকশন, প্রত্যেক পেজে পেজে যে আপনি একদম ডাটাবেজের অবজেক্ট ক্রিয়েট করছেন। আর আমরা যখন অ্যাক্টিভিটি ফ্র্যাগমেন্ট নিয়ে কাজ করি, এক পেজ থেকে আরেক পেজে যাই, আগের পেজটা কিন্তু ডিস্ট্রয় হয় না, পেজগুলো কিন্তু ডিস্ট্রয় হয় না, থেকে যায়, মেমোরিতে থেকে যায়, হিট মেমোরি বাড়তে থাকে। সো পারফরমেন্স খারাপ হবে, অ্যাপ রান করবে ঠিকই, পারফরমেন্স খারাপ হবে। তো ওই জায়গায় আমাদেরকে সিঙ্গেলটন প্যাটার্নটা অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেছে? সিঙ্গেলটন এটাই সবচেয়ে ইজি এই প্যাটার্নটা, এই জন্য এটা দিয়ে শুরু করলাম। ইনশাল্লাহ ব্রেকে যান, ব্রেক থেকে ফিরে আর দুইটা প্যাটার্ন দেখাবো। একটা হচ্ছে হ্যাঁ আর নাই, বললাম তো এটা ইজি, ইমপ্লিমেন্টেশন ইজি, কোথায় ব্যবহার করবেন সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এখানে যেমন এত সহজে সিঙ্গেলটন ক্লাসটা ডিক্লেয়ার করলাম, হয়তোবা রুম ডাটাবেস এত সহজে ডিক্লেয়ার, মানে রুম ডাটাবেসের অবজেক্ট ক্রিয়েশনটা এত সহজ না, ওটা আবার বিল্ডার প্যাটার্ন দিয়ে করতে হয়। সো বিল্ডার প্যাটার্নও দেখবো আজকে, প্লাস আর একটা স্ট্র্যাটেজিক প্যাটার্নও দেখবো। এবং আমাদের যে আগের প্রজেক্ট যে স্টুডেন্ট, ওটাকে একটু প্যাটার্ন দিয়ে মডিফাই করব। আর আপনাদের উপর দায়িত্ব থাকবে কোনো এক সময় এই কোর্স থেকে বের হয়ে যাওয়ার পর অফুরন্ত ফ্রি টাইম, আপনি এখন এক্সপেরিয়েন্সড একজন অ্যাপ ডেভেলপার, কোডিং এ কোনো হাত আটকায় না, হোক সেটা খারাপ কোড করেন, হ্যাঁ, এদিকে সবকিছু ফ্রি হয়ে গেছে, তখন আস্তে আস্তে বসে বসে বাকিগুলো দেখবেন যে কিভাবে কোড উন্নতি করা যায়, কোডগুলোকে আরো স্মার্ট করা যায়। প্যাটার্নের অভাব নেই। আচ্ছা, না সিঙ্গেলটন প্যাটার্ন দেখলাম, ফ্যাক্টরি প্যাটার্নটা এটা দেখানো উচিত, স্ট্র্যাটেজি দেখানো উচিত, আর বিল্ডার দেখানো উচিত, এর বাইরে আর দরকার নাই। অ্যাডাপ্টারটাও এটাও ব্যবহার হয়, বাট এই মুহূর্তে দরকার নাই। এটাও ব্যবহার হয়, অবজারভার প্যাটার্ন কেস। এই প্যাটার্নটা আমরা ব্যবহার করব কিন্তু অন্য লাইব্রেরির মাধ্যমে। অ্যান্ড্রয়েডে আমরা লাইভ ডাটা দেখব, সেটা ওয়ান কাইন্ড অফ অবজারভার প্যাটার্ন, অর্থাৎ অ্যান্ড্রয়েড আলারাই আমাদের জন্য একটা এপিআই বানাই দিছে অবজারভার প্যাটার্নের। তো আমাদেরকে সরাসরি এই প্যাটার্নটা কোর লেভেল থেকে ক্রিয়েট করতে হবে না, বানানোই আছে, জাস্ট ইউজ করতে হবে অবজারভার প্যাটার্ন। ওকে, এটা